আমেরিকা যদি এটা নিয়ে ইরানকে ধমক দেয় বা ইরানের উপর কোনো আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে বা আক্রমণ করে ইরানকে দমন করতে চায়, যে ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে, ইরান কিন্তু এই বিষয়টা টলারেন্সে রাখবে না। সাধারণ মানুষের ডেমনস্ট্রেশনে কিছু যায় না, আমেরিকান গভর্নমেন্টের পলিসি ইম্পর্টেন্ট। কিন্তু এটাও তো ঠিক যে ভিয়েতনামে যখন আমেরিকা বিরাট বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হলো, এবং বলতে গেলে ভিয়েতনামে আমেরিকা যে যুদ্ধে হেরেছে, গোহারা হেরেছে। ইউনাইটেড নেশনস is a club of the powerful countries, particularly the countries having the veto power, permanent membership having veto power. সেখানে যে পাঁচটা শক্তি আছে দেশ, সেই পাঁচটা দেশের ক্লাব হলো জাতিসংঘ। রেজিম চেঞ্জের কথা গোড়া থেকে আমরা বলে এসেছি। এটার একমাত্র কারণ হলো বর্তমান যে রেজিম ইরানের এই বর্তমান রেজিম খুব ডিপলি কমিটেড যে তারা নিউক্লিয়ার বোম বানাবে। ইরানের যন্ত্রণাটা হলো আপনার যে আমেরিকার যন্ত্রণাটা হলো আমেরিকাকে ইরানকে নিয়ে এই জায়গাটি রেজিম চেঞ্জ, এই রেজিমকে তো আমেরিকা এনেছিল, ইরানে আনেনি, শাহকে হটিয়ে। তা আবার এই রেজিমকে চেঞ্জ করবে কেন? অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশেই যদি কোনো সরকার বা রেজিম যাই বলেন, সেটা যদি আমেরিকার বিরুদ্ধে যায়, তাদের একমাত্র পন্থা হইলো সেই সরকারকে উৎখাত করা। তো এখন সবচেয়ে বড় মেজর ইস্যু হলো আপনার কি বলে ইরানের পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র তো এখন আমেরিকা যেটা বলছে, আমি যেটা বলছি যে ডোনাল্ড ট্রাম্পের ইনফরমেশনের মধ্যে গ্যাপ আছে, নাকি উনি নিজে ইচ্ছা করে এগুলো প্রেটেন্ড করছেন, আমি ঠিক বুঝি না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজে জেনেই গেছেন যে ইরানের হাতে বোমা আছে, তারপরে উনি এগুলো বলেন কেন যে নিউক্লিয়ার ডিলে আসে, তোমরা আসো, এখন সময় হয়েছে। এই যে তিনটা নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টে ইরানের আঘাত করলো আমেরিকা এবং ইসরায়েল মিলে, সেই আঘাত করার পরে ডোনাল্ড ট্রাম্প মন্তব্যটা করলো কি, যে দে হ্যাভ কমপ্লিটেড ডেস্ট্রয়িং দ্য নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টস অফ ইরান। আসলে কথা সত্যি না, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে যে ইরানের পারমাণবিক শক্তি একেবারে প্রায় অক্ষুণ্ণই আছে, প্রায় অক্ষত আছে। তাহলে এবার প্রশ্ন আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্প এগুলো বলে কেন? ডোনাল্ড ট্রাম্প এইগুলো বলার দুটো কারণ আছে। একটা হলো ইসরায়েলকে বুঝ দেওয়া যে আমি তো তোমার পক্ষ থেকে আক্রমণই করেছি, আর 2 নম্বর হলো ইরানকে একটা ধমক দেওয়া যে যতটুকুনি নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেললেও সেটা যেন কোনো না করে, ব্যবহার না করে। তা আমি মনে করি যে আমেরিকার স্ট্র্যাটেজি এখানে ভুল। আমেরিকা যদি এটা নিয়ে ইরানকে ধমক দেয় বা ইরানের উপর কোনো আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে বা আক্রমণ করে ইরানকে দমন করতে চায়, যে ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে, ইরান কিন্তু এই বিষয়টা টলারেন্সে রাখবে না। ইরান কিন্তু রিটালিয়েটিং জবাবটা দিবে, যে জবাবটা একদম টোটাল মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে ফেলবে। এবং শুধু তাই নয়, আমেরিকা যেটার জন্য অত্যন্ত উদ্গ্রীব, তেল, এই তেলটাই তো থাকবে না। আপনি যদি কোনোভাবে যদি ইরান নিউক্লিয়ার বম ড্রপ করে, ইরানের মিলিটারি ঘাঁটিতে আমেরিকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, যদি তাকে নিউক্লিয়ার চার্জ করতে হয়, তাহলে তো তেল থাকবে না। অথবা নিউক্লিয়ার চার্জ বাদই কোনো এক্সক্লুসিভ ওয়ারে যদি ইরান মধ্যপ্রাচ্যে যায়, যেখানে যেখানে আমেরিকার মিলিটারি বেস গুলো আছে, যেমন হাইপারসোনিক মিসাইল আছে, মাঝারি পাল্লার মিসাইল আছে, দূর পাল্লার মিসাইল আছে, আরো আরো অনেকগুলো মিসাইল নতুন আসছে। চায়না মিসাইল ইরানকে দিয়ে 6 লাখ করে ফেলতেছে, এটা আমরা জানি, ভিতরের খবর। সেগুলো দিয়ে যদি আরব বিশ্বে আক্রমণ চালায় ইরান, তাহলে তেল খনি তো নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন না যে ইসরায়েল কিন্তু একটি কাজ করেছে, ইরানের যে আদানি অয়েল ট্যাঙ্কার, যেটা আদানির, এটা কিন্তু এটার উপরে কিন্তু তারা বম্বিং করেছে এবং তারা ওইটাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। তদ্রুপ ভাবে ইরান যদি আপনার মধ্যপ্রাচ্যের তেল খনিতে তাদের মিসাইল অ্যাটাকে যায়, কিসের জন্য? আমেরিকান বেসকে আক্রমণ করার জন্য। তাহলে তেলই তো আর সমস্যা হয়ে যাবে, মধ্যপ্রাচ্যের তেল তো আর থাকবে না, হুমকির সম্মুখীন হবে। তো আমি মনে করি সার্বিকভাবে আমেরিকার যে পররাষ্ট্র নীতি, যে নীতিটা মধ্যপ্রাচ্যের জন্য এবং ইরানের জন্য এখন চলমান আছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, এটা মোটেও কোনো পরিপক্ক আপনার একটা কূটনৈতিক নিয়ম না বা কূটনৈতিক নীতি না।
মোটেও পরিপক্ক আপনার কোনো ফরেন পলিসি না। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা খুবই ক্লিয়ার যে যতটুকুন হয়েছে হয়েছে, এইবার ক্ষান্ত হো বাবারা। ইসরায়েলও, তোমরাও বুঝে গেছো ইরানের হাতে বোমা আছে, আমেরিকাও বুঝে গেছে ইরানের হাতে বোমা আছে, ইরানের হাতে অ্যাটম বোমা আছে, এই কথাটা মাথায় রেখে এর মাথায় রেখে এখন আমেরিকা মধ্যপ্রাচ্যে কি ধরনের পররাষ্ট্র নীতি অবলম্বন করবে, এটা আমেরিকার ব্যাপার। আপনি জানেন আমেরিকার কোন লোক এই ইরানের উপরে আমেরিকার যে আঘাত এটা সমর্থন করে নাই। আমেরিকার সেনেটের অধিকাংশ লোক করে নাই, কংগ্রেসের অধিকাংশ লোক করে নাই। সেনেটার যারা আছেন, বর্ষিয়ান সেনেটার বার্নি স্যান্ডার্স, তিনি তো চিৎকার করে বলছেন, তিনি নিজে একজন নিহুদি, তিনিও তো এই আক্রমণকে একেবারে অন্যায্য আক্রমণ বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ইরানে ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণ করেছে এটা আমেরিকার পবিত্র সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ভায়োলেটেড the constitutional order of the United States of America by attacking Iran. তো সুতরাং এই যেখানে আর আমেরিকার প্রত্যেকটা বড় বড় শহরে ডেমনস্ট্রেশন হচ্ছে, আমরা যদিও জানি যে পাবলিকের বা সাধারণ মানুষের ডেমনস্ট্রেশনে কিছু যায় না, আমেরিকান গভর্নমেন্টের পলিসি ইম্পর্টেন্ট, কিন্তু এটাও তো ঠিক যে ভিয়েতনামে যখন আমেরিকা বিরাট বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হলো, এবং বলতে গেলে ভিয়েতনামে আমেরিকা যে যুদ্ধে হেরেছে, গোহারা হেরেছে, এবং আমেরিকান সৈন্যরা যখন ভিয়েতনাম থেকে প্লেনের পর প্লেন ফেরত গেল, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, তখন আমেরিকার মানুষ রাস্তায় নেমেছিল। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন জনসন। সবাই আমেরিকার মানুষ, সাধারণ মানুষ নেমেছিল যে আমাদের দেশের নাগরিকরা এখান থেকে অনেক দূরে গিয়ে যুদ্ধ করে তারা কেন মৃত্যুবরণ করবে, তারা কেন তাদের অঙ্গ হারাবে, তারা কেন অঙ্গহানি অবস্থায় দেশে ফিরে আসবে পঙ্গু হয়ে। সুতরাং এটার প্রতিবাদে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন জনসনের বিরুদ্ধে পিপুলস কোর্ট বসেছিল এবং পিপুলস কোর্টে প্রতীকী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে। তো আমি যেটা বলি যে আমেরিকার সামনে তো এই ইতিহাসগুলো আছে, এই ইতিহাসগুলো বিবেচনায় রেখেই এবং আরেকটা জিনিস মাথায় রেখে যে ইরানের হাতে অ্যাটম বোমা আছে, এটা মাথায় রেখে আমেরিকাকে নতুন করে মধ্যপ্রাচ্য বিষয়ক পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। অন্যথায় সামনের বিশ্ব খুবই খারাপ হবে এবং সামনের পৃথিবী যদি বড় ধরনের ভয়াবহতা সম্মুখীন হয়, তাহলে এর জন্য দায়ী হবে আমেরিকা এবং ইসরায়েল। সমগ্র পৃথিবীর মানুষের কাছে আমেরিকা এবং ইসরায়েল ওয়ার মঙ্গার্স নেশন হিসেবে পরিচিত থাকবে, অর্থাৎ যুদ্ধবাজ জাতি হিসেবে, এবং সারা বিশ্ববাসী তাদেরকে ক্ষমা করবে না। আর আরেকটা জিনিস হলো জাতিসংঘ কেন আছে আমি এখনো বুঝতে পারছি না। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কয়দিন পর পর গিয়ে এই দেশে সেই দেশে গিয়ে দাওয়াত খায় না? আমাদের দেশে এসেছিলেন কিছুদিন আগে রমজান মাসে, এসে মাথায় টুপিও পরলেন, আবার রোজাও রাখলেন, ইফতারও করলেন, আবার রোহিঙ্গাদের সাথে গিয়ে উনি কুটুপালং ইয়াতে গিয়ে মানে রোহিঙ্গা আপনার শরণার্থী শিবিরে গিয়ে তিনি আবার রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন, টুপিও মাথায় দিলেন, পাঞ্জাবিও পরলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব ওনাকে পাঞ্জাবি পরাইলেন। আমরা তো আশায় ছিলাম যে এইবারে ঠেলায় উনি যখন এসছে রোহিঙ্গারা এখন যাওয়া শুরু করবে, এবং এই আজকের দিন পর্যন্ত ভেবেছিলাম যে রোহিঙ্গারা বোধ সব রোহিঙ্গা রিপাট্রিয়েটেড হবে, অর্থাৎ ফেরত যাবে। কই, যেই লাউ সেই কদু, আমরা তো কোনো পরিবর্তন দেখছি না। তাই বলছি জাতিসংঘ কেন আছেন? অ্যান্টনি গুয়েতেরেস কেন পদত্যাগ করেন না? উনি এই যে শিশু মারলো আজকে 1.5 বছর যাবৎ, গাজাতে যে নিরীহ মানুষদেরকে হত্যা করলো, শিশু হত্যা করলো, বিধবাদের হত্যা করলো, মহিলাদের হত্যা করলো, হসপিটালে বম্বিং করে তারা শিশুদের রোগীদের হত্যা করলো, এবং ইট ইজ এ কমপ্লিট জেনোসাইড। কেউ বলে 55,000, কেউ বলে 65,000 হ্যাঁ নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করলো এই নেতানিয়াহু বাহিনী। নেতানিয়াহু ইজ এ জেনোসাইডার, থরলি ডেলিভারেট কিলার। তার সম্পর্কেই বা জাতিসংঘ কি ধরনের ব্যবস্থা নিল? তাকে তো জাতিসংঘ স্বপ্রণোদিত হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করা উচিত গণহত্যাকারী হিসেবে, এবং তার বিরুদ্ধে জাতিসংঘ বাহিনীরা সমন জারি করে তাকে মানে আপনার ইসরায়েল থেকে তাকে বন্দি করে নিয়ে যাওয়া উচিত। তার পেছনের দুটো হাত পেছন দিকে বেঁধে একটা স্পেশাল প্লেনে তাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হাজির করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করে এবং সেইখানে মৃত্যুদণ্ড কার্যকরী করে আবার আরেকটা প্লেনে তেল আবিবে এনে
তারা একটা সব গাড়িতে উঠিয়ে তেল আবিব এবং হাইফা শহরে ঘোরাচ্ছে না কেন জাতিসংঘ? জাতিসংঘের যে জাতিসংঘ আমাদের কোন কাজে লাগবে? জাতিসংঘ ইজ এ ক্লাব, ইউনাইটেড নেশনস is a club of the powerful countries, particularly the countries having the veto power, permanent membership having veto power. সেখানে যে 5টা শক্তি আছে দেশ, সেই 5টা দেশের ক্লাব হলো জাতিসংঘ। আমাদের দেশের মতো লোকজনের দেশের মানুষের জাতিসংঘ কোনো কাজে আসে না। সুতরাং জাতিসংঘ 2টা হওয়া উচিত। একটা তো আছেই, এশিয়াতে একটা জাতিসংঘ করা উচিত আমাদের জন্য। We would like to see the establishment of another United Nations in Asian region so that we can address our problems very properly through our United Nations organization, which might be installed in Asian region. Thank you very much. অসংখ্য ধন্যবাদ। দর্শক যে আপনাকে প্রশ্ন করেছিলেন সৌদি আরবের বিষয়ে। হ্যাঁ, সৌদি আরব চিরকালীন দুষ্ট প্রকৃতির একটা দেশ, এবং সৌদির যে রাজবংশ এরা বেদুইন, এরা কোনো সভ্য লোক না। এবং আপনাকে আমি একটু ছোট্ট ইতিহাস বলি ওই ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এবং অটোমান সম্রাট আব্দুল হামিদ যখন হেরে গেলেন আপনার যুদ্ধে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় হেরে গেলেন, এবং কামাল আতাতুর্ক রিপাবলিক ঘোষণা করলেন। ঘোষণা করার পরে তখন টুপাকপি প্যালেস আছে, টপকাপি প্যালেস, যেটা অটোমান সুলতানের প্যালেসে একজন লোক বন্দী ছিলেন। তিনি হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর হুসেন বিন আলী, এবং তাকে অটোমান সুলতান, তুরস্কের সুলতান বন্দী করে রেখেছিলেন, কিন্তু 2টা নগরীর শরীফ বা মেয়র করে রেখেছিলেন। মানে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর, তার নাম হুসেন বিন আলী, তিনি ছিলেন মক্কা এবং মদিনার শরীফ, যেটা মেয়রকে শরীফ বলে। তো উনাকে যুদ্ধে যখন আব্দুল মজিদ হেরে গেলেন, তুর্কি সাম্রাজ্য যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, তখন ব্রিটেন এবং ফ্রান্স হুসেন বিন আলীকে টুপাকপি প্যালেস থেকে বের করে নিয়ে আসলো। আনার পরে উনি দাবি করলেন, হুসেন বিন আলী, যে আমার আরব বিশ্ব আমারই বুঝিয়ে দাও, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোলি প্রফেটের 40তম বংশধর। এখন ঠেকাই পড়লো, ফ্রান্স এবং ব্রিটেন অলরেডি ম্যান্ডেটরি স্টেট ঘোষণা করেছে আরব ভূখণ্ডকে। তো ঘোষণা করার পরে তারা বললো যে এটা তো দেওয়া যাবে না। কেন? ইবনে সৌদ নামে একজন লোক আছে, তার রেগুলার আর্মি আছে, আপনার তো কিছু নেই, আপনি তো আধ্যাত্মিক নেতা। তাহলে রফাটা কি হবে? সেটেলমেন্ট কি হবে? সেটেলমেন্ট হলো এই ইবনে সৌদ কে, হ্যাঁ, সৌদ বিন আব্দুল আজিজ, তাকে আপনার দিয়ে দিল হেজাজ প্রদেশ, আরব বিশ্বের সবচেয়ে বড় প্রভিন্স হেজাজ প্রদেশ। এটার একটা নাম দিল, হেজাজ প্রদেশের নামই বর্তমানে সৌদি আরব। এই সৌদি আরব দিয়ে দিল এই ইয়া বংশের, আপনার এই যে সৌদ বিন আব্দুল আজিজ। তার 5 ছেলে বাদশাহ হয়েছে। এখন তো বাদশাহ তো সালমান নিজে দেশ চালাইতে পারে না, তার ছেলে, সে আরো দরিবাস, সে সাংঘাতিক দরিবাস। এগুলা সবগুলা রটেন, পচা জিনিস, এগুলা আমেরিকার পা চাটে। কারণ আমেরিকা যদি কালকে এই আপনার এই মধ্যপ্রাচ্যের রাজবংশগুলো থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, সবগুলাকে অ্যাভেলেবল প্লেনে উঠে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাড়ি করে রাখছে ইউরোপে, ওইখানে চলে যেতে হবে। সুতরাং চলে তো যাবে না, বসে বসে মজা খাচ্ছে, তেল বিক্রি করছে, তাই না? এটা এদের বাপদাদার দেশ না, অন্যায় ভাবে বসে আছে। এই সালতানাত যে কায়েম করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, আমিরি শাসন, অন্যায় শাসন, আনডেমোক্রেটিক রুল installed by the direct support of the United States of America, Great Britain and France. তারাই হলো পৃথিবীর এই 3টা রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে সমস্যার মূলে। আরব বিশ্ব আমেরিকার প্রতি একটা সমর্থন থাকবে, আমেরিকার জনগণের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই। আমেরিকান ফরেন পলিসির প্রতি বা আমেরিকান পলিসির প্রতি আমরা সমর্থন করি না এই পলিসিকে। সুতরাং আমি আমেরিকার অথরিটিকে বলবো, আপনারা আপনাদের ফরেন পলিসি চেঞ্জ করেন। সেনেট এবং কংগ্রেসে আপনারা যারা সদস্য আছেন, তাড়াতাড়ি একটা বিল আনেন। এই বিলটা হবে আরব বিশ্বের রাজতন্ত্রগুলোকে ধ্বংস করে দেওয়া, এবং সেখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কায়েম করে দিয়ে একটা সুস্থ সুন্দর একটা মধ্যপ্রাচ্য নীতি যেন আমেরিকা গ্রহণ করে। ধন্যবাদ।